আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে। আমি যে তথ্যপত্র শুনেছি লোম শিহরিত হওয়ার মতো, যে শেখ হাসিনার আশপাশে বিশ্বাসী লোকেরা বিশ্বাসঘাতকে রূপান্তরিত হয়েছিল। আমি জানি না এই তথ্যের সারবস্তু কতদূর, কিন্তু যা শুনেছি তাতে আমি আতঙ্কিত। আল্লাহ হেফাজত করুন, বঙ্গবন্ধুর কন্যাকে নিরাপদ রাখুন যেখানে যে অবস্থায় তিনি থাকুন। আমার আলোচনার নির্যাস পেয়েছি আমি একজন বিদেশি সাংবাদিকের কাছ থেকে। ওই সাংবাদিক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বিভিন্নভাবে কাজ করে থাকেন। এভাবে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে আমি একেবারে নির্যাস ততটুকু নিয়ে কথা বলতে চাই। বিস্তারিত আলাপ করা যাবে না এই ভিডিও কন্টেন্টসের মধ্য থেকে। তিনি আমাকে সিম্পলি বলেছেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সারভাইভ মিরাকেলি। এর বাংলা দাঁড়ায় অলৌকিকভাবে শেখ হাসিনা বেঁচে গেছেন, খুব স্বাভাবিকভাবে তার বেঁচে যাবার কথা ছিল না। এই সাংবাদিক কোনোভাবেই আওয়ামী লীগ পক্ষ অবলম্বী না, তবে একটা বিদেশি সংবাদ সংস্থায় কাজ করেন এবং এই সঙ্গত কারণেই তিনি বিদেশি কয়েকটা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত। এর একটি গোয়েন্দা সংস্থা পৃথিবীর অত্যন্ত পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা। সেখান থেকে বিভিন্ন সোর্স থেকে তার প্রাপ্ত যে তথ্য সেটা তিনি আমার সঙ্গে কিছু কিছু শেয়ার করেছেন। সেই কিছু কিছু শেয়ারের অংশটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যে শিরোনামটা আমি বললাম যে শেখ হাসিনা কি সুরক্ষিত ছিলেন নাকি অরক্ষিত ছিলেন, তার ভাষ্য অনুযায়ী দীর্ঘ আলাপচারিতার ভিতরে যে 2024 সালের নির্বাচনের প্রায় 6 মাস পূর্ব থেকেই শেখ হাসিনাকে মনিটর করছিলেন বিদেশি প্রভাবশালী একটি ছোট্ট দেশ কিন্তু প্রভাবশালী দেশের গোয়েন্দা সংস্থা, যারা সারা পৃথিবীতে খুব পাওয়ারফুল। তাদের শত্রু যে প্রান্তে থাকে সেই প্রান্তেই তারা আঘাত হানতে সক্ষম হন। এই পাওয়ারফুল দেশটার গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশে ডিপ্লয় করেছিল আর একটি বড় রাষ্ট্র এবং তাদের ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় 7-8 বছর যাবৎ বিভিন্ন পর্যায়ে কাজকর্ম করত। তাদের একটা দাপ্তরিক অফিস খোলা হয়েছিল, সেই অফিসটা ছিল একটা বিজনেস অফিসের নামে। এই বিজনেস অফিসটা সত্যি কিছু বিজনেসের কাজ করত, পোশাক রপ্তানি, অন্যান্য মাল আমদানি, ব্যাংক বিভিন্ন হিসাব নিকাশ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং তাদের চমৎকার একটা অফিস ছিল। তবে সেই অফিসের কাজকর্ম হতো গ্রাউন্ড ফ্লোরে, আর উপরের ফ্লোরগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আসা যাওয়া এবং বিভিন্ন সময় তারা ডিপ্লোম্যাটিক যে ক্লাব সেই ক্লাবে বসতেন। তবে ক্লাবে তাদের খুব আলাপ আলোচনা হতো না। যেসব বিষয়গুলো নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন যে শেখ হাসিনা কতটা সুরক্ষিত ছিলেন, প্রথম কথা তিনি বলছেন শেখ হাসিনা প্রতি মুহূর্তে তার ঘনিষ্ঠ মন্ত্রী, দলীয় কর্মী এবং অন্যান্য যারা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ প্রশাসনের তাদের সঙ্গে কথা বলতেন। এই সমস্ত কথাগুলি মনিটর হতো। এই মনিটরিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। এই মনিটরিং সেন্টারে অতি সূক্ষ্ম কিন্তু হাই পাওয়ার টেকনোলজি সম্পন্ন চিপস তাদের লাগানো ছিল। পরে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী, এমপি, দলীয় নেতা বা প্রশাসনের লোক, এমনকি তার আত্মীয় স্বজনের সঙ্গে তার যত প্রকারের কথা হতো সমস্ত কথাগুলোকে তারা মনিটর করতেন এবং সেগুলো রেকর্ড হয়ে যেত। আর বাংলাদেশের টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এমন সূক্ষ্ম প্রযুক্তিকে কোনোভাবেই কখনো মনিটর করতে পারেননি। মাঝে মধ্যে ছোট ছোট সাউন্ড হলেও তারা ধরে নিয়েছেন যে এখানকার যে মেশিন সেই মেশিনের কর্মকাণ্ডের সাউন্ড। এবং এই ক্ষেত্রে ওই অফিসে ডিপ্লয় করা হয়েছিল খুবই এক্সপার্ট টেকনিক্যাল একাধিক স্টাফকে, যে স্টাফগুলি কখনোই আওয়ামী লীগের রাজনীতি করে না, কিন্তু দৃশ্যমানভাবে তারা আওয়ামী লীগের টেলিকমিউনিকেশন, শ্রমিক ইউনিয়ন, অন্যান্য ইউনিয়নের কর্মকর্তা হিসাবে বিভিন্ন সময় আবির্ভূত হয়েছেন এবং একাধিক অফিসার সেখানে ডিপ্লয় করা ছিল। কখনোই তারা এই বিষয়টা কাজ করতে পারেননি। দ্বিতীয় মনিটরিং হয়েছে প্রধানমন্ত্রী বাসভবন এবং তার অফিসের যে সকল দপ্তরগুলোতে তিনি বসতেন সেই সকল দপ্তরের সকল টেবিলে, সকল জায়গায় যিনি মুভ করতেন সব জায়গায় অত্যন্ত হাই পাওয়ার টেকনোলজির এই চিপসগুলো লাগানো ছিল, ফলে তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তারা অনুসরণ করতে পারতেন। তৃতীয়, তার গাড়িতে এবং তার যে গাড়ির গ্যারেজ যেখানে প্রধানমন্ত্রীর গাড়ি রাখা হয় সেই গ্যারেজে ক্লিনিং এর দায়িত্বে যারা ছিলেন, ড্রাইভিং এর দায়িত্বে যারা ছিলেন, ঝাড়ু দেওয়ার দায়িত্বে যারা ছিলেন, ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, এদের বিভিন্ন পর্যায়ের লোকদের ভিতরে উনি এক্সাক্ট না বললেও বোঝা যায় তাদের ম্যানেজ করে বিভিন্ন জায়গায় এই
চিপসগুলো তারা সেট করে রাখতেন, ফলে গাড়ি মুভমেন্টের সময় সমস্ত তথ্যাদি উপাধি তারা পেতেন। প্রধানমন্ত্রীর মুভমেন্টের জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহার করত সরকারি গোয়েন্দা সংস্থা থেকে, সেখানে তাদের লোক ডিপ্লয়েড ছিল, কেউ কর্মকর্তা না, ছোট্ট লেভেলের, কিন্তু তাদের সঙ্গে যে চিপস ব্যবহার করা হতো সেই চিপস থেকে কমিউনিকেশনটা সম্পূর্ণরূপে তারা রাস্তায় কোন জায়গায় কখন প্রধানমন্ত্রী আছেন, কোথায় যাচ্ছেন, পথে কি প্রোগ্রাম আছে, সমস্ত কিছু তারা মনিটরিং করতে পারতেন। প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে যে ফাইলগুলো ব্যবহার করত, অর্থাৎ হার্ড যে ফাইলের ভিতর তাকে পেপার দিয়ে ফাইলটা তার সঙ্গে উপস্থাপন করা হতো, এই হার্ড ফাইলগুলোর ভিতরে সূক্ষ্ম পেপারের একেবারে দৃশ্যমান হবে না এমন চিপস ব্যবহার করা হতো, তার টেবিল চেয়ার থেকে শুরু করে। দেন তিনি যে সকল প্রোগ্রামগুলো যেতেন, যেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ার টেবিল তৈরি করত, এই চেয়ার টেবিল তৈরির ইভেন্ট ম্যানেজমেন্টের ভিতর যারা ছিলেন, সেখানে কর্মচারীদের ভিতরে তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে সেখানেও চিপসের ব্যবহার করতেন, যেটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের দায়িত্বে যারা আছেন তাদের যে মেটাল ডিটেক্টর যেটা দিয়ে তারা পরীক্ষা করেন, এই ডিটেক্টরে কখনোই সেটা চিহ্নিত হবে না। মাঝে মধ্যে ন্যূনতম সাউন্ড হলে তারা ধরে নিতেন যে এটা টেকনিক্যাল ডিফিকাল্টিস। এভাবে প্রধানমন্ত্রীর নিজ বাসভবন, তার অফিস, সংসদীয় অফিস, সংসদের যে চেয়ারে তিনি বসতেন, এবং তার যে বাড়ি টুঙ্গিপাড়া এবং 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, এর সর্বত্র হাইলি টেকনোলজির দ্বারা সম্পূর্ণরূপে কাভার করে ফেলেছিল এই গোয়েন্দা সংস্থাটা, যাতে তার অ্যাক্টিভিটিস, তার আলাপ আলোচনা পাওয়া যায়। ফলে পলিটিক্যালি উনি কোন ডিসিশন নিতে যাচ্ছেন, কি কি করবেন, সেই বিষয়গুলো তারা টাইম টু টাইম মনিটর করে তাদের বিকল্প ব্যবস্থা করত। আর তাদের এই বিকল্প ব্যবস্থা মনিটরিং এর জন্য হাই লেভেল টেকনোলজির যে অফিসটি, সেটা বললাম যে একটা ব্যবসায়ী অফিস, মাল্টি ন্যাশনাল কোম্পানি, 3-4টা দেশের মিলে একটা কোম্পানির অফিস হিসাবে এটাকে তৈরি করা হয়েছিল বাড়িধারায়। সবাই জানতো বিদেশিদের ব্যবসায়ী অফিস, কিন্তু 5 অক্টোবরের পরে 5 দিন পরে সেই অফিসটির সমস্ত মালামাল তারা পুড়িয়ে ডিস্ট্রয় করে দিয়ে চলে যায়। ওই কোম্পানির এখন সেখানে কোনো সাইনবোর্ড পর্যন্ত নাই, কোনো কর্মচারীও সেখানে নাই। যদি কেউ বাইরে আউটসোর্সিং এর কাজ করত, তারা সেখানে গিয়ে দেখে এই অফিসের কোনো কিছু নাই। এরপরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের জন্য যারা কাজ করেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF, আলাদা একটা পুলিশ বাহিনী, DGFI এর যারা কর্মকর্তা এবং ফোর্স, NSI এর এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের, এর ভিতরে তারা দীর্ঘদিন চেষ্টা করে তাদের মনোনীত লোককে ডিপ্লয় করাতে সক্ষম হয়েছিলেন। এই ডিপ্লয়িং এর জন্য তারা রিকমেন্ড করাইছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়া। তারাও হয়তো বুঝতে পারেন নাই যে আমি কাকে অনুরোধ করতেছি। এভাবে অনেক বিশ্বস্ততার জায়গাগুলিতে পিয়ন থেকে শুরু করে কনস্টেবল অফিসার, ফিল্ড অফিসার, রিপোর্টিং অফিসার, এরকম ভাবে তৈরি করা তাদের লোকগুলি ঘিরে ছিল সর্বত্র। দেন তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন একেবারে গেট থেকে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সকল গেটে গভীর রাতে গেটটি যিনি তার বাসার বন্ধ করে দিতেন, সেই বন্ধের সময়ও চেকিং হতো যে অ্যাক্টিভিটিসটা কি হচ্ছে। আর বাংলাদেশে মেটাল ডিটেক্টর দিয়ে যেগুলো চিহ্নিত করা হয়, ডিটেক্ট করা হয়, সেগুলি এত মানধাতামূলের, এবং সেগুলো যারা অপারেট করেন তারা ক্ষুদ্র একটি শব্দ হলেও সেটা যে আরো ডিটেক্ট করা দরকার, সেটা কখনো তারা কল্পনা করতে পারেননি। এমনভাবে সূক্ষ্ম টেকনোলজি তারা ব্যবহার করেছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যবহার্য যেসব এরিয়া, সেই এরিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যারা ছিলেন, তাদের মধ্য দিয়েও তারা বিভিন্ন জায়গায় বেসিনের নিচ প্রান্তে, টেবিলের নিচ প্রান্তে, টয়লেটের নিচে, এমন সব জায়গায় বিভিন্নভাবে ডিভাইস সেট করেছেন যেটা শুনলে অবাক হওয়ার মতো কথা। এবং এর মাধ্যমে তারা বলছেন যে বাংলাদেশে তাদের একটা গেটওয়ে ছিল, প্রধানমন্ত্রী রিলেটেড বিষয়গুলো ওই গেটওয়েতে যেত, গেটওয়ে থেকে তারা চেক করে সেইখান থেকে বাইরে পাঠাতো। এখানে একটা পার্ট হতো, সেখান থেকে কোনো রকম এলোমেলো হয়ে গেলে, অস্পষ্ট হয়ে গেলে সেটাকে আবার শক্তিশালী করে তারা আবার ট্রান্সমিট করতো কনসার্ন এরিয়ায়। এভাবে প্রধানমন্ত্রীর সমস্ত বলয়গুলি তাদের টেলিকমিউনিকেশন মনিটরিং এর আওতায় তারা নিয়ে আসে। দ্বিতীয় নিয়ে আসে NSI, DGFI, স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা অন্যান্যভাবে দায়িত্ব পালন করেন। তার ভাষ্য মতে এর গুরুত্বপূর্ণ অনেকেই সরাসরিভাবে সহায়তা করেছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এবং তার মুভমেন্টে। নেক্সট, যারা
বিভিন্ন কারণে তার উপর অখুশি, হয়তো একজন সচিবকে গুরুত্বপূর্ণ পদায়ন হয়নি, একজন সামরিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদায়ন পাননি, পুলিশ কর্মকর্তা পাননি, এনএসআই এর কর্মকর্তা পাননি, একজন নমিনেশন পাননি। এই সকল ব্যক্তিদের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক গড়ে তুলে গদগদ করে তারা সমস্ত কথা বলে দিয়েছেন। কোথায় কি সমস্যা আছে, কি কি হচ্ছে, সমস্ত তথ্যউপাত্ত তাদের কাছ থেকে নিয়েছেন। এবং তাদের কাছ থেকে যে তথ্যউপাত্ত নিয়েছেন, তারা হয়তো কল্পনাও করেনি যে তার যে কথোপকথন, এই সমস্ত কথোপকথনটা যিনি কথোপকথন করছেন তিনি নিজেকে হয়তো পরিচয় দিচ্ছেন ইন্ডিয়ান একটা বিশেষ সংস্থার, রাশিয়ান বিশেষ সংস্থার, আমেরিকার বিশেষ সংস্থার, অথবা অমুক দেশের তিনি বাংলাদেশের এজেন্ট। বিভিন্নভাবে সব কথোপকথনগুলো তিনি রেকর্ড করে নিয়েছেন এবং তার প্রতিপক্ষ যারা, তারা আবার কি বলে সেই বিষয়গুলো তারা তথ্যউপাত্ত সেখান থেকে সংগ্রহ করেছেন। প্রধানমন্ত্রীর বিভিন্ন দপ্তরে, সেনাবাহিনীতে, ডিজিএফআই, এনএসআই, পুলিশে যারা বিভিন্ন সময় কাজ করে রিটায়ার্ড হয়ে গেছেন, তাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে সেখান থেকে তথ্যউপাত্ত সংগ্রহ করেছেন। যে সকল মন্ত্রী এমপিরাও নানাভাবে কষ্ট পেয়েছেন বলে মনে করেন, সেই ব্যক্তিদের কাছ থেকেও তথ্যউপাত্ত তারা সংগ্রহ করেছেন। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফুল টাইম নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, সেখানে সুকৌশলে তাদের লোককে তারা প্রবেশ করিয়েছিলেন। এবং তার ভাষ্যমতে 5 আগস্টের প্রায় 2 সপ্তাহ পূর্বে স্নাইপার গণভবনে প্রবেশ করেছিল। এই স্নাইপার দিয়ে প্রতি মুহূর্তে দূর দূরান্তে সবকিছু মনিটর করা হতো এবং সেই মনিটরিং যে রেকর্ডটা, সেই রেকর্ডটা আবার কনসার্ন যারা ডিপ্লয় করেছে তাদের কাছে চলে যেত। এভাবে গণভবনটাকে, প্রধানমন্ত্রীর কার্যালয়কে এবং তিনি যেখানে প্রোগ্রাম করবেন সবটাকে মনিটর করা শুরু হলো নির্বাচনের 6 মাস পূর্ব থেকে, এবং নির্বাচনের পরে বেপরোয়াভাবে এই কাজগুলি করেছে। আর পলিটিক্যাল এরিনার লোকরা যাতে ঘনিষ্ঠ হতে না পারে সেজন্য সুকৌশলে প্রশাসনের বিভিন্ন বাহিনীর তাদেরকে প্রাধান্য যাতে থাকে সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। আর একটি কথা তিনি বললেন, যে সকল কর্মকর্তারা বিদেশে ট্রেনিং এ যেতেন, পুলিশ, র্যাব, আর্মি, প্রশাসনের, তারা বিদেশে যাওয়ার পরে মনিটর করা হতো কে কোন দেশে যাচ্ছেন, সেখানে তাদের সঙ্গে কথা হতো, তাদের অনেক কি সেখানে ম্যানেজ করা হতো, তাদের বড় বড় গিফট করে দেওয়া হতো, যে গিফট অস্বাভাবিক গিফট, সেই গিফটের মধ্য থেকে তাদের কাছ থেকে কি অবস্থা সরকারে, কেমন চলছে, দরদের সঙ্গে মানে পক্ষাশ্রিত অবস্থায় নিয়ে কথা বলে সমস্ত তথ্যউপাত্ত উদ্ধার করা হতো। আর ধীরে ধীরে তাদের সঙ্গে রিলেশন করে তারা দেশে ফিরে আসার পরেও তাদের সঙ্গে কথোপকথনের ভিতর থেকে তথ্যউপাত্ত নিতেন। ছাত্র সংগঠনের ভিতরে একই কায়দায় দীর্ঘদিন ধরে এন্ট্রি আওয়ামী লীগ এর লোকদের ঢুকিয়ে দেওয়া হয়। একইভাবে প্রশাসনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, ডিজিএফআই এ, এনএসআই এ, স্পেশাল ব্রাঞ্চে এবং অন্যান্য জায়গায় এভাবে তারা তাদের লোককে সুকৌশলে ঢুকিয়ে দেয়। আমাকে প্রশ্ন করলেন যে আপনারা জানেন শেখ হাসিনার সময় যারা খুব গুরুত্বপূর্ণভাবে স্পেশাল ব্রাঞ্চের যে চিফ ছিলেন, তার আশপাশে যে সকল কর্মকর্তারা ছিলেন তারা এখন কি অবস্থায় আছেন? আমি বললাম নিশ্চয়ই খারাপ অবস্থায়। বললেন না, অনেকেই খারাপ অবস্থা নাই। সেনাবাহিনীর ভিতরে অনেকেই খারাপ অবস্থা নাই, অনেকে নানা কারণে রিটায়ারমেন্টে পাঠানো হলেও তাদেরকে বিভিন্ন জায়গায় প্রোভাইড করা হবে বা প্রোভাইড করা হচ্ছে। এভাবে রাজনীতিতেও যে সকল ব্যক্তিরা বিভিন্ন রকম দূরবর্তী দৃষ্টি দেখে কর্মকাণ্ডে যেতে পারত, তাদের সম্পর্কে বিষিয়ে তোলার মতো বিভিন্ন রকম মেরুকরণে কাজ করত। এই যে একটা মেটিকুলাস প্রোগ্রাম যারা করেছেন তাদের ভিতর থেকে, ফলে প্রধানমন্ত্রীকে তারা অনেকটা ডিপেন্ডেন্ট করে ফেলছিল প্রশাসনের উপরে এবং বিভিন্ন বাহিনীর উপরে। এই বাহিনীর যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা, আমাকে যিনি কথা বলেছেন তার ভাষ্য অনুযায়ী এদের 90% প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক ছিলেন না। এমনকি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে পারবেন নির্বিঘ্নে, এটাও যারা মেটিকুলাস ডিজাইন করেছিল তারা এটা কল্পনাও করেননি। শেখ হাসিনাকে কোনোভাবেই দেশের বাইরে যেতে দেওয়া হবে না, তাকে ক্ষমতা থেকে এবং সহজ সরল ভাষায় বলা যায় দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আর তিনি চলে যাওয়ার পর কে কি করছে এটা তো জানার বিষয় না, এমন পরিকল্পনা ছিল। সে কারণে তিনি রিপিটেডলি বলছেন যে সার্ভাইভাল অফ শেখ হাসিনা ওয়াজ মেটিকুলাস অ্যান্ড বাই দ্য ব্লেসিং অফ ক্রিয়েটর। তার ভাষায় ক্রিয়েটর, আমি বলবো যে আল্লাহর রহমতে অলৌকিকভাবে শেখ হাসিনা বেঁচে গেছেন।
আরেকটা জিনিস তিনি বললেন যে উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকায় ওনার নিরাপত্তা বলয়, বিশেষ করে রাজনৈতিক নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তা, বিভিন্ন বাহিনী নিরাপত্তা, এগুলাকে উনি ছেড়ে দিয়েছিলেন। কোনো বিশেষ কেয়ারিং হয়নি, পরীক্ষা নিরীক্ষা হয়নি যে লোকটি বিদেশে যাচ্ছে তার সঙ্গে কার কথা হয়, ওনার সিকিউরিটির দায়িত্বে যারা আছে ওর টেলিফোনে কোথায় কার সঙ্গে কথা হয় সেগুলো কি কখনো মনিটর হয়েছে? ওনার অফিসে গুরুত্বপূর্ণ পদে সিভিলে যারা আছে তার ফ্যামিলি মেম্বাররা তাদের টেলিফোনে কার সঙ্গে কথা বলেন, তার বাসায় কারা বেড়াতে আসেন, তারা কার বাসায় যান সেখানে কি আলাপ আলোচনা হয়, তাদের কি মাইক্রোস্কোপিক ওয়েতে খেয়াল করা হতো? উনি বিশ্বাস করেছেন, বিশ্বাসের উপর রেখেছেন। এই বিশ্বাসীরাই যখন ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয় তখনই কিন্তু তাদেরকে বলা হয় বিশ্বাসঘাতক। তার ভাষ্য মতে শেখ হাসিনা অলৌকিকভাবে বেঁচে গেছেন। আর যদি আধা ঘন্টা দেরি হতো তাহলে যে হেলিকপ্টারে উনি উড্ডয়ন করেছিলেন সেই হেলিকপ্টারও ভূপাতিত হয়ে যেতে পারত, এটাই স্বাভাবিক ছিল। আর স্নাইপার নিয়ে যারা ছিল তারা স্নাইপার দিয়ে শুধু ছবি তোলার জন্য ছিল না, স্নাইপারের মাধ্যমে তারা কাজ করার জন্য ট্রেইনড আপ ছিল। এবং এই স্নাইপার গণভবনে প্রবেশ করেছে 5 তারিখে না, তার পূর্বেই গণভবনের ভিতরেই ছিল এবং সর্বত্রই তারা বিরাজমান ছিল। এই ভিতরে ঢুকে সবার সঙ্গে মিশে শেখ হাসিনার আস্থা অর্জন করে উনি বললেন যে ওনার ফাদারের হিস্ট্রিতে দেখা যায় তিনিও যাদেরকে বিশ্বাস করতেন শতভাগ বিশ্বাস করতেন, কিন্তু একটু দায়িত্বশীল জায়গায় যাওয়ার পরে যে এই বিশ্বাসী লোকগুলোকে যে মনিটর করতে হয়, স্তরে স্তরে তাদেরও যে পরীক্ষা করতে হয়, সেই পরীক্ষা নিরীক্ষা কি তাদের হতো? ওনার যারা ডিউটি করতেন গতানুগতিকভাবে তারাই ডিউটি করে গেছেন, তাদের কি পরিবর্তন করা হয়েছে? নিত্য নতুন লোক আনা হয়েছে, সেই লোকদের পরীক্ষা করা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি এগুলো পরীক্ষা করা হয়েছে? সবকিছু মিলে তিনি আরো কিছু ভয়ঙ্কর কথা বললেন। সেই কথাগুলি পাবলিকলি বলা সুখকর হবে না, সে কারণে বললাম না। তবে তার বক্তব্য রাজনৈতিকভাবে তিনি নির্ভরশীল হয়ে পড়েন নাই অনেকের উপরে। তিনি যাদের উপর নির্ভর করছেন তারাও অনেকে সেই রকম যোগ্যতা ছিল কিনা, অথবা তারাও বিরক্ত ছিল কিনা, অথবা তাদের দূরদৃষ্টি ছিল কিনা। প্রশাসনে যাদের উপর নির্ভর করেছিলেন তারা সুকৌশলে বিরাজনীতিকরণের দিকে যে তাদের মধ্য দিয়ে সবকিছু হোক এরকম চিন্তা চেতনা করছেন। বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা এমনকি ডিজিএফআই এবং এনএসআই এর ব্যাপারে সুনির্দিষ্ট করে বলছেন সেখানে টপ লেভেলে যারা ছিলেন এর অধিকাংশ ছিলেন এন্টি শেখ হাসিনা সেন্টিমেন্টের লোক, কিন্তু তারা তীব্রভাবে আওয়ামী লীগ করে সেখানে অবস্থান টিকিয়ে রেখেছিলেন এবং তাদের রিকমেন্ড কাদের দিয়ে করানো হবে সে ব্যবস্থাও করানো হয়েছিল। এভাবে তার ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা কার্যত সুরক্ষিত ছিলেন না, রাজনীতিতে না, প্রশাসনে না, ল এনফোর্সমেন্টে না, বিভিন্ন বাহিনীতেও না। তিনি ছিলেন সম্পূর্ণরূপে অরক্ষিত। তবে কোনো না কোনো কারণে তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন। আমার বক্তব্য হয়তো তিনি অনেক ভালো কাজ করেছেন, সে কারণে অলৌকিকভাবে বাহিনী ছিল, প্যারামিলিটারি ফোর্স ছিল, তারা সবাই সারেন্ডার করছে। আর্মির বাইরে যে প্যারামিলিটারি বোঝায় সেটা হলো জামাত, আল বদর, রাজাকার, আল শামস, শান্তি বাহিনী, নিজাম ইসলাম এবং মুসলিম লীগ। কারণ হচ্ছে তারা 1971 সালে পাকিস্তানের কনসেপ্টে বিশ্বাস করত। তারা কিন্তু কখনো বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হোক সেটি তারা চায়নি। সুতরাং তাদের পরাজয় পাকিস্তান তত্ত্বের পরাজয়, ধর্মের নামে রাষ্ট্র পরিচালনার পরাজয়। এই পরাজয়ের পর তারা কিন্তু আর থেমে থাকেনি, তারা কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করার চেষ্টা করেছে। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আমেরিকার সহযোগিতায়, সেই হত্যার পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই, মিথ্যা অপবাদ নেই যেটি প্রচার করা হয়নি। কিন্তু এত কিছুর পরও যখনই মানুষ সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, তখনই কিন্তু একক দল হিসেবে সবচেয়ে বেশি ভোট আওয়ামী লীগকে দিয়েছে। আপনি কোন কথা বলবেন? 1991 সালে আওয়ামী লীগ নির্বাচনে হেরেছিল পুরা দেশে, কিন্তু ভোটার হিসেবে একক দল হিসেবে আওয়ামী লীগ বিএনপির চাইতেও বেশি ভোট পেয়েছিল। 96 সাল আবারও আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি ভোট পেয়েছে। 2001 সালে বিএনপি আওয়ামী লীগের চাইতে মাত্র 1% ভোট বেশি পেয়েছে। তাও 2001 সালে বিএনপির সাথে জামাত ইসলামী একটি জোট ছিল।
তাহলে আপনি দেখেন বাংলাদেশের মানুষকে কত পচা কথা খাওয়ানো হয়েছে যে বঙ্গবন্ধু মুসলমান না, তার বাপ মুসলমান না, তার মা মুসলমান না, তারা হিন্দুর ঘরে, এইসব কথা কিন্তু আপনারা শুনেছেন। বঙ্গবন্ধু যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাইলে কোরআন শরীফ 30 পারার জায়গায় 15 পারা করে ফেলবে, এইরকম কুফরি কথাবার্তাও কিন্তু এই বাংলার জমিনে মোল্লারা ছড়িয়েছে। তারপরে দেখেন বঙ্গবন্ধুর দল ক্ষমতায় আসলো, দেশ চালালো। আমরা শুনেছি বঙ্গবন্ধুর দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে, বাংলাদেশ ভারত হয়ে যাবে, মসজিদগুলো আর থাকবে না, সেখানে মন্দির হয়ে যাবে, সেখানে উলুধ্বনি শোনা যাবে। খালেদা জিয়ার নিজের মুখেই কিন্তু এই স্টেটমেন্টটি প্রথম আলো প্রকাশ করেছে এবং বিভিন্ন টেলিভিশনে সেটি দেখা গিয়েছে যে আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে মসজিদে আর আজান শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে। তা আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার এক বন্ধুর ছোট ভাই, তার নামও মঞ্জু, সে আইয়ারে পড়তো, সে একটা লেখা লিখেছিল যে প্রধানমন্ত্রী আমি কিন্তু এখনো আজানের ধ্বনি শুনেই কিন্তু মসজিদে যাই, উলুধ্বনি শুনে নয়। তো এই বিষয়টি যে কারণে বলছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে একটা সেকুলার, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক চেতনার, মানুষের অধিকার ভিত্তিক চেতনার একটি আন্দোলন ছিল। এই আন্দোলনটি বাংলাদেশে একটি সফলতার মুখ দেখেছিল। আপনারা জানেন এই সফলতার পর থেকে এই বাংলাদেশকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য, বাংলাদেশকে আবার মৌলবাদী একটি রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চলেছে। বিএনপি একটা সময়ে স্বাধীনতা বিরোধী, ভারত বিরোধী যে শক্তি আছে এই শক্তিটাকে নেতৃত্ব দিত, কিন্তু এখন বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছে জামাতে ইসলামী এবং মৌলবাদী অন্যান্য দল যে না, তোমরা তো এখনো স্বাধীনতা যুদ্ধের কথা বলো, 71-এর কথা বলো, পাকিস্তান ভাঙার পক্ষে তোমরা এখনো কথা বলো, সুতরাং তোমরা এখন আর মৌলবাদী, ইন্ডিয়া বিরোধী এবং পাকিস্তান প্রেমী, ধর্মাশ্রয়ী কোনো দলকে, জাতিকে, গোষ্ঠীকে তুমি নেতৃত্ব দিতে পারো না। সেই জন্য এই নেতৃত্বটি এখন জামাতে কাঁধে নিয়েছে। জামাতের সাথে আরো 14-15টি দল, সেগুলো সবই ধর্মাশ্রয়ী, মৌলবাদী, নারী স্বাধীনতায়, প্রগতিতে বিশ্বাস করে না এবং আফগানিস্তানি কায়দায় রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে তারা। তাহলে এখন দেখেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে আমরা তথ্য পেয়েছি যে উনি কোটি কোটি টাকা মেরে দিয়েছেন, অথচ জিয়াউর রহমানের আমলে যখন এই গবেষণা করা হলো, যে একটি কমিটি করে দেওয়া হলো বঙ্গবন্ধুর সম্পদ কোথায় কোথায় আছে, সারা বাংলা গেটে 10,000 টাকাও বঙ্গবন্ধুর অ্যাকাউন্টে পাওয়া যায়নি। তাহলে আপনি বোঝেন সেই বাংলাদেশ আজকে 53 বছর পর আবার নতুন করে সেখানে একটি সশস্ত্র গোষ্ঠী এবং মৌলবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের ক্ষমতাটি নিয়েছে। নেওয়ার পর আমেরিকা থেকে ভাড়া করে ডক্টর ইউনূস, ডক্টর আলী রিয়াজ, তারপর ওই যে আরেক কার বউ নিয়ে যে চলে গেছিল কি এক উপদেষ্টা, এরা, তারপরে ওই লুচ্চা আসিফ নজরুল, এদেরকে দিয়ে তারা এখন আবার নতুন কাহিনী শুরু করছে। ওই যে কাটা মুসলমান, ফরাসিতে থাকে কি যেন নাম, বাটপাট্টার নামও ভুলে যাই, সে নতুন করে তথ্য দিল যে 1971 সালের মুক্তিযুদ্ধে 2000 লোক মারা গিয়েছে। এখন আপনাকে বলি, বাংলাদেশে এই 64 ডিস্ট্রিক্টে 400, এখন 600টির মতো থানা আছে প্রায়। আপনাকে শুধু আমার থানার কথা বলি, আমি যেখানে জন্মগ্রহণ করেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কুটি ইউনিয়নের সারিজানিয়া গ্রাম। আমার গ্রামের নাম বললাম, কেন বললাম সেটা প্রাসঙ্গিকতা আসেন। আমার মামা, আমার মায়ের আপন ছোট ভাই মান্নান মামা, আমাদের বড় মামা বলি কিন্তু আমার মায়ের ছোট, তো তিনি ছাত্র জীবনে 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তার মামা, গ্রামের বাড়ি পদুয়া, আমার নানার বাড়ি বোমরা বাঙ্গরডা ইউনিয়ন, আর আমার মায়ের নানার বাড়ি পদুয়া, তার মামা, তার নাম হারুন রশিদ। তারা দুইজন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করে আমার মামা ফিরে এসেছে, কিন্তু আমার মামার যে মামা
অর্থাৎ আমার নানা, তিনি হারুনুর রশিদ আতলি কুমিল্লার উত্তর লাকসাম নামে যে অঞ্চলটি ছিল, লোটাস কামাল যেটির এমপি, লোটাস কামালের বাড়ি থেকে অল্প কিছু দূরে আতলি নামে একটি গ্রাম আছে, সেখানে একটি যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তারপরে ঠিক এই পদুয়া এবং বোমরা যে দুটি গ্রামের নাম বললাম, এই গ্রামের এক গ্রামের পর ওই গ্রামটির নাম হচ্ছে রামের বাগ। সেই রামের বাগে আলিম মিয়া এবং মোহাম্মদ, এরা দুই ভাই, এদের দুই ভাইকে পাক বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। এই দুইটি গ্রাম, আমার নানার বাড়ি আমাদের গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে, আর রামের বাগ শুধু আমার মাঠের এই পাশ আর ও পাশ। তারপর আসেন আমাদের পাশে আরেকটি গ্রাম, আমার গ্রামের পরের গ্রামটি হচ্ছে লক্ষ্মীপদুয়া, তারপরের গ্রামটি হচ্ছে সুপুয়া। এই সুপুয়াতে মমতাজ, শহীদ মমতাজ 1971 সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1971 সালের ঘটনা বলছি। তারপর আমার পাশে যে গ্রামটি, অর্থাৎ আমার দক্ষিণ পূর্ব পাশে যে গ্রামটি, সেই গ্রামের নাম হচ্ছে মাহিনী। সেই গ্রামে গনু দারোগা নামে একজন রিটায়ার্ড দারোগা ছিলেন, তাকেও পাকিস্তানি বাহিনী গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। তাহলে এখন দেখেন আপনি, আমি যে কজন মানুষের নাম বললাম, যে 4জন মানুষের নাম বললাম, এই 4জন মানুষ আমার গ্রামের সারাউন্ডিং এ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছে। এটি পুরো ইউনিয়নের হিসাব না, আমি এই কথাটি দিয়ে বোঝাতে চাচ্ছি, আপনারা এই কাটা মুসলমানের কথা নয়, আপনারা যারা সত্যিকারের মুসলমান, সত্যিকারের হিন্দু, সত্যিকারের বৌদ্ধ, সত্যিকারের খ্রিস্টান, যারা 1971-কে দেখেছেন, পাকিস্তানের পন্থী ছিলেন না, তাদের কাছে আপনি এখনো গিয়ে আপনার দাদি থাকলে, দাদা থাকলে, চাচা জ্যাঠা অথবা বাবা মা যদি বয়স্ক হয়, 1971 সালে যদি তাদের বয়স যদি 20 বছর অন্তত হয়ে থাকে, তাদের কাছে গিয়ে একটু খবর নিয়ে দেখেন। প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি থানায় মানুষকে হত্যা করা হয়েছে। সেইভাবে যদি আপনি হিসাব করেন, ঢাকা শহরে 26শে মার্চ রাত্রিতে কি পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, সেটি আপনি একটি বই পড়লে দেখবেন। জহির রায়হানের সময়ের প্রয়োজনে মানুষের রক্তের, লাশের যে বর্ণনা তিনি দিয়েছেন, সেটি শুনলে আপনি বুঝতে পারবেন। রায়ের বাজারের বদ্ধভূমিতে, ঢাকা শহরের বিভিন্ন যেসব জায়গায় মুক্তিযোদ্ধারা নয়, মানে সাধারণ মানুষকে, বুদ্ধিজীবীদেরকে যেভাবে হত্যা করে ফেলে রেখেছিল, লাশ যেখান থেকে পাওয়া গিয়েছিল, সেখানে 745 জনের লাশকে ওই একদিনে শনাক্ত করা হয়েছিল। তা এখন আমি কেন বলছি এই ইতিহাসগুলা? এই ইতিহাসগুলো বলার কারণ হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে শহীদ, তাদেরকে যত কম করে দেখানো যায়, ততই পাকিস্তানপন্থী, পাকিস্তান বাপধারার মৌলবাদী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তাদের জন্য ততটাই বোঝাটা কমই। কিন্তু এই বোঝা কোনোদিন কমবে না। দিন যত গড়াবে, ততই এই বোঝাটা আরো কঠিন বোঝা হিসেবে পরিণত হবে। আপনি দেখেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আজকে 50 বছর পর। মানুষের দল বন্ধ করার জন্য পুলিশের গাড়ি দিতে হচ্ছে, সেখানে বিএনপির ছাত্রদল, ছাত্র শিবির সেখানে গিয়ে পাহারা বসাতে হচ্ছে। কেন? কারণ মানুষ বঙ্গবন্ধুকে, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে খুবই ভালোবাসে। তাদের সেই ভালোবাসাটার বহিঃপ্রকাশ হচ্ছে এই 32 নম্বরে মানুষের দল। দেখুন, বাংলাদেশে আজকে কিছু কিছু লোক নতুন নতুন ইতিহাস বলছে। কি বলছে? বঙ্গবন্ধু অত উন্নত মানের নেতা ছিলেন না। কে বলেছেন উনি? ওনার নাম হচ্ছে সলিমুল্লাহ খান। নবাব স্যার সলিমুল্লাহ খান কিনা আমি সেটা জানি না। ওনার আরো একটি বক্তব্য শুনেছিলাম, তিনি একবার বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার, তারা কেউই টিচার হওয়ার নাকি যোগ্য না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় না, শুধু
পাক ভারত উপমহাদেশে যত জ্ঞানী গুণী মানুষ মহাজন আছেন, যাদের সম্পর্কে কথা বলেছেন একমাত্র দুইজন ব্যক্তি ব্যতীত। একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তার নামটি হচ্ছে সর্দার ফজলুল করিম, আরেকজন হচ্ছে আব্দুর রাজ্জাক। এই দুইজন। আর তার একজন গুরু আছে, তার নাম হলো যদ্যপি আমার গুরু আহমেদ সপা। এই তিনজন মানুষ সম্পর্কে ওনার নেগেটিভ বাক্য আমি খুব একটা শুনিনি, কিন্তু এই ছাড়া বাংলাদেশে আর কোনো মানুষই তার চোখে ভালো মানুষ না। এখন আমি মানুষের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা করি, কিন্তু একটা মানুষ যখন কোনো ব্যক্তিকে ছোট করার চেষ্টা করেন, সেটাকে আমি মত প্রকাশের স্বাধীনতা বলবো না, সেটা বলবো বুদ্ধিভিত্তিক বেশ্যাবৃত্তি। এই বুদ্ধিভিত্তিক বেশ্যারা কালার বদলাইয়া গিরগিটির মতো থাকে, যখন সময় আসে নিজের কালারটা তখন মানুষকে চেয়ে নেয়। মানে এমন একটা ভাব যে গ্রিক সাহিত্য, গ্রিক মিথোলজি, ফরাসি সাহিত্য, ফ্রান্সের ইতিহাস সবকিছু তার লোকদর্পণে। শুধু যে ইতিহাসটার ভেতরে তিনি কখনো ঢোকেননি, সেটি হলো বাংলাদেশের সত্যিকারের অসাম্প্রদায়িক চেতনার মুক্তিযুদ্ধের ইতিহাস। এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য একটি জায়গাকে তারা বেছে নিয়েছে। সেটি কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা জিনিস মনে রাখেন, মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, এবং মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট সেটি তৈরি করে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন তিনি পাকিস্তানের কারাগারে অন্তরীণ ছিলেন। তাহলে খেয়াল করে দেখেন, এই বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে মুক্তিযুদ্ধকে ছোট করে। এবং আরো একটি বিষয় দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোচনা যেখানে হয়, এখানে দুইটা গ্রুপ দেখবেন। একটা হলো আর্মি পার্সোনাল, আরেকটি হচ্ছে মানে সিভিলিয়ান। এই সিভিলিয়ানরা কখনো আর্মিদের ন্যারেশনে কথা বলেনি, আর আর্মিরা কখনো সিভিলিয়ানদের ন্যারেশনে কথা বলেননি। এর কারণ কি? এর কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। সেই বিষয়টি নিয়ে আমি একটু পড়াশোনা করার চেষ্টা করেছিলাম। এর মূল কারণটি হচ্ছে যে পাকিস্তানের যে সেনাবাহিনী, তারা সরকারের চাকরি করতেন। তারা যখন সরকারের চাকরি করতেন আর মাঠে ময়দানে যুদ্ধ করেছেন কারা, মাঠে ময়দানে লড়াই করেছেন কারা? 1952 সালের ভাষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, এগুলোতে কারা নেতৃত্ব দিয়েছেন? জনগণ। সেটা আওয়ামী লীগ বলেন বা অন্য যাই বলেন, মানুষ, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ। এই রাজনীতিবিদদের এই আন্দোলনের সাথে যখন একটা চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আসে, তখন আর্মিরা গিয়ে এক হয়। এই আর্মিরা গিয়ে এক হয়ে তারা কিন্তু এই যুদ্ধটি 9 মাসের যুদ্ধ হিসাবে দেখে। কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার যে সংগ্রাম, এটি 9 মাসের যুদ্ধ নয়। আপনারা একটা বিয়ের অনুষ্ঠান দেখেন, বিয়ের অনুষ্ঠানে বৈরাত আসে, ওই বিয়ের অনুষ্ঠানের দিনটাই শুধু তারা দেখে। কিন্তু এর আগে মেয়ে খোঁজা, ছেলে খোঁজা, ঘটক ধরা, বিয়ের কথাবার্তা হওয়া, টাকা পয়সা, লেনদেন, খাবারের আয়োজন, নানান কিছু থাকে। এগুলা কিন্তু মানুষ যারা বৈরাত আসে, তাদের ভাগ্যে কিন্তু কখনো এটা দেখা হয় না, তারা কখনো দেখে না। তাই বলছি যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে আর্মিরা যুদ্ধ করেছে, সেনাবাহিনী যুদ্ধ করেছে যারা, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তাদেরকেও আমি মুক্তিযুদ্ধ বলে মনে করি। কিন্তু সত্যিকার অর্থে তাদের যে ন্যারেশন, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে দেখা, সেটা পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ দেখা নয়। মুক্তিযুদ্ধ দেখতে হলে দেখতে হবে যে শ্রমিক, যে মেহনতি মানুষ, যে জেলে, যে কামার, যে কুমার 52 ভাষা আন্দোলনে বুক পেতে দিয়েছে, 69 গণ অভ্যুত্থানে যে বুক পেতে দিয়েছে, 6 দফার আন্দোলনে যে অগ্রভাগে ছিল, 70 নির্বাচনে যে পতাকা নিয়ে নিয়ে ঘুরেছে, 71 মহান মুক্তি সংগ্রামের আগে 7 মার্চের ভাষণে যে 10 মাইল হেঁটে গিয়ে অংশগ্রহণ করেছে। তাই আমাদের দেশে মুক্তিযুদ্ধের যে ন্যারেশন, এই ন্যারেশনটি দুইভাবে আমরা দেখি। সেনাবাহিনী একভাবে বলে আর জনগণ অন্যভাবে বলে। কেন? সেই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো।